আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ইনশাল্লাহ ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তোমাদেরকে আমি গত ক্লাসে মমতা দি একটা পার্ট নিয়েছিলাম, আজকে বাকি অংশ শেষ করে দেবো। গত ক্লাসে মমতা দি গল্পটা শেষ করতে পারি নাই, আজকের ক্লাসে তোমাদেরকে শেষ করে দেব। তোমরা দেখো, মনোযোগ দিয়ে বাকি অংশটা দেখো। 108 পৃষ্ঠা খুলো। কত 107 পৃষ্ঠা পর্যন্ত পড়াইছি, 108 পৃষ্ঠা পর্যন্ত খুলো তোমরা। তা বলছি না, তোমার বরের চাকরি নেই বলে আমাদের বাড়ি কাজ করছো, তা তো চাকরি হলে করবে না। সে হাসলো, করবো, এখন করছি যে। তোমার বরের চাকরি হয়েছে হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল। সে তার সম্মান বজায় রাখার জন্য বরের চাকরি হয়েছে বলছে, কিন্তু বরের এই সামান্য চাকরির বেতনে তার সংসার চলবে না। তাই একটু সচ্ছলতার জন্য সে কি বরের চাকরি হলো কি সে কাজ করবে। হ্যাঁ, স্বামীর চাকরি নেই বলে ভদ্রলোকের মেয়ে কষ্টে পড়েছে, পাড়ার মহিলাদের কাছে মার এই মন্তব্য শুনে মমতাদির বরের চাকরির জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছিলাম। মা পাড়ায় পাড়ায় বলতো যে ভদ্রঘরের মেয়ে কোনো সময় কাজকর্ম করে নাই, অভাবে পড়ে কষ্টে পড়ে, স্বামীর চাকরি নেই এই জন্য কাজ করতে আসছে। তার চাকরি হয়েছে শুনে পুলকিত হয়ে মাকে সংবাদটা শুনিয়ে দিলাম। মা তাকে ডেকে পাঠালেন, তোমার স্বামীর চাকরি হয়েছে। কাকে ডেকে পাঠালেন? মমতাকে দিকে ডেকে পাঠালেন। তোমার পরে চাকরি হয়েছে? সে স্বীকার করে বলল, হয়েছে, বেশি দিন নয়, ইংরেজি মাসের 1 থেকে। কবে থেকে চাকরি হয়েছে? ইংরেজি মাসের 1 থেকে চাকরি হয়েছে। মা বললেন, অন্য লোক ঠিক করে দিতে পারছো না বলে কি তুমি কাজ ছেড়ে দিতে ইতস্তত করছো? তার কোনো দরকার নেই। আমরা তোমায় আটকে রাখবো না। তোমার কষ্ট দূর হয়েছে, তাতে আমরাও খুব খুশি। তুমি ইচ্ছা হলে এবেলায় কাজ ছেড়ে দিতে পারো, আমাদের অসুবিধা হবে না। মা বড় চাকরি হয়েছে শুনে খুব খুশি হইলো, কারণ মা পাড়ায় পাড়ায় বলছে ভদ্রঘরের মেয়ে বড়ের চাকরি নেই, অভাবে পরে কাজ করতে আসছে, এই জন্য যখন বড় চাকরি হয়েছে মা খুব খুশি। তখন মমতা দিকে ডেকে বললো যে তোমার বড় চাকরি হয়েছে, তুমি যদি কাজ করতে না চাও তাহলে কাজ ছেড়ে চলে যেতে পারো, আমার অসুবিধা নেই। তার চোখে জল এলো, সে শুধু বললো আমি কাজ করব। মা বললেন, স্বামীর চাকরি হয়েছে তবু? সে বলল, তার সামান্য চাকরি, তাতে কুলুবে না। মা, আমার ছাড়বেন না? আমার কাজ কি ভালো হচ্ছে না? মা ব্যস্ত হয়ে বললেন, অমন কথা তোমার শত্রু বলতে পারবে না, কারণ মমতাদি খুব সুন্দরভাবে, গুছানো ভাবে, শৃঙ্খল ভাবে কাজ করছে। সার কাজ যে সুন্দর নেই কথা বলছে, তোমার শত্রু বলতে পারবে না। সেই জন্য নয়, তোমার কথা ভেবে আমি বলছিলাম। তোমার উপর মায়া বসেছে, তুমি চলে গেলে আমাদের কি ভালো লাগবে? এই কয়েকদিনে বাড়ির সবাই মমতার দিকে খুব ভালোবাসছে, তারপর একটা মায়া জমা গেছে। সে একরকম পালিয়ে গেল, আমি তার পিছু নিলাম। রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাঁদছে। আমায় দেখে চোখ মুছলো, আচমকা বলল, মিথ্যে বললে কি হয় খোকা? মিথ্যে বললে কি হয় জানতাম। বললাম, পাপ হয়। গুরু নিন্দা বাঁচাতে হলে মিথ্যা বললে। এটা জানতাম না, গুরু নিন্দা পাপ, মিথ্যা বলা পাপ। কোনটা বেশি পাপ সে জ্ঞান আমার জন্মায়নি, কিন্তু না জানা কথা বলে সান্ত্বনা দেওয়া চলে দেখে বললাম, তাতে একটু পাপ হয় না। সত্যি কাঁদছো কেন? তখন তার চাকরি 1 মাস বোধহয় পূর্ণ হয়নি। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছে কমলা লেবু কিনছে। জীবনময়ের গলি কার? মমতাদির বাড়ি ঠিকানা জীবনময়ের গলির 27 নম্বর বাড়িতে থাকেছে। সঙ্গে নেবার ইচ্ছা নেই, টের পেয়ে একরকম জোর করে বাড়ি দেখতে গেলাম। কে? লেখক। মমতাদির জন্য স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদিন পথে দেখলো, তখন কি ইচ্ছা, মমতাদি তাকে সঙ্গে নেওয়ার ইচ্ছা নেই, কারণ তার বাড়ি ঘর সুন্দর নাই, বস্তির ভিতরে থাকে। কিন্তু লেখক জোর করে কি বাড়ি দেখতে গেলাম। 2টি লেবু কিনে আমাকে সঙ্গে নিয়ে সে গলিতে ঢুকলো। বৃষ্টি নোংরা গলি। কে যে ঠাট্টা করে এই জমালয়ের পথটার নাম জীবনময় লেন লিখেছিল। এটা আসলে নামটা খুব সুন্দর দিছে, জীবনময় লেন। আসলে কি জীবনময় লেন গলিটার কি বর্ণনা দিছে আমি পড়তেছি, এই গলির বর্ণনা শুনো। জমালয়ের নাম দিছে এটা লেখকে। গলিটার আস্ত ইট দিয়ে বাঁধানো, পায়ে পায়ে ক্ষয় হয়ে গেছে। এত মানুষের চলাফেরায় ইট দিয়ে বাঁধানো গলিটা বা রাস্তাটা হয়ে গেছে। দুদিকের বাড়ির চাপ অন্ধকার, এখানে ওখানে আবর্জনা জমা করে আর একটি দূষিত চাপা গন্ধ।
আমি সংকুচিত তার সঙ্গে চলতে লাগলাম। সে বলল, মনে হচ্ছে পাতালে চলেছ না? 27 নম্বরের বাড়িটা দুতলা নিশ্চয়, কিন্তু যত ক্ষুদ্র দুতলা হওয়া সম্ভব, মানে যত ছোট, এর চেয়ে আর ছোট হয় না, এত ছোট 27 নম্বর বাড়িটা। সদর দরজার পরে ছোট একটা উঠান, মাঝামাঝি কাঠের প্রাচীর দিয়ে দুভাগ করা। কাঠের প্রাচীর মানে কাঠ দিয়ে প্রাচীর, মানে ওয়ালটা এটা দুই ভাগ করো না। নিচে ঘরের সংখ্যা বোঝা 4, কারণ মমতা দি আমার যে ভাগে নিয়ে গেছে সেখানে দুখানা ছোট ছোট কুঠুরির বেশি কিছু আবিষ্কার করতে পারলো না। ছোট ছোট কুঠুরি মানে রুম, ছোট ছোট 2টা রুম আছে মমতা দির। ঘরের সামনে 2 হাত চোর একটু রোয়াক, রোয়াক মানে খালি জায়গা, ঘরের সামনে একটু খালি জায়গা আছে। এক পাশে 1 সিট করুগেট আয়রনের ছাদ, ও চটের বেড়ার অস্থায়ী রান্নাঘর, চট দিয়া বেড়া দিয়া অস্থায়ী রান্নাঘর, এটাতে রান্না বান্না করে। চটগুলি কয়লার ধোয়ায়, কয়লার বর্ণ হয়েছে। সে আমাকে সুবার ঘরে নিয়ে গিয়ে টুলে বসালো। কাকে? লেখকের। লেখক তো জোর করে মমতাদির সাথে মমতাদির বাড়ি দেখার জন্য আসছে। ঘরে 2টি জানালা আছে এবং সম্ভবত সেই কারণে সুপার ঘর করে অন্য ঘরখানার চেয়ে বেশি মান দেওয়া হয়েছে। মমতাদির ঘরের বর্ণনা পড়তেছে, তোমরা মনোযোগ দাও। কিন্তু জানলার 2টির এমনি অবস্থান যে আলো যদিও কিছু কিছু আসে, বাতাসের আশ্রয় একেবারেই বন্ধ। গেঞ্জি বাড়ি ঘর, কোনো বাতাস টাতাস ঢুকানোর কোনো পথ নাই। সুতরাং পক্ষপাতদের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না। সংসারের সমস্ত জিনিসই প্রায় এই ঘরে ঠাঁই পেয়েছে। সব কম দামি শ্রীহীন জিনিস, বেশি দামি জিনিস আনবো কেমন? আর হলো গরিব, দরিদ্র, তাদের তো ঘরে দামি জিনিস থাকবে না। এই শ্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্য মনে হচ্ছে বিশৃঙ্খলার অন্ত নেই। এক পাশে বড় একটা চৌকি আছে, তাতে গুটানো মলিন বিছানা। গুটানো মানে গুছাই রাখছে বিছানা। চৌকির তলে একটা চরকা আর ভাঙ্গা পেতে বাস্কের চোখে পড়ে। চৌকি হলো যেখানে যেটাতে থাকে চৌকি বলে। অন্তরালে হয়তো আরো জিনিস আছে, ভিতরে আরো জিনিস থাকতে পারে। ঘরের এক কোণে পাশাপাশি সংরক্ষিত 2টি ট্রাঙ্ক, 2টি রং চটে গেছে মানে ট্রাঙ্ক গুলার রং নষ্ট হয়ে গেছে, পুরানো হয়ে গেছে। একটি তালা ভাঙ্গা। অন্য কোণে কয়েকটি মাজা বাসনে ঠিক উঠতে কোনাকুনি টাঙ্গানো দইতে খান কয়েক কাপড়। এই 2 কোণের মাঝামাঝি দেওয়াল গ্যাসে পাতা একটি ভাঙ্গা টেবিল, আগাগুড়ার দড়ির ব্যান্ডেজের জোর কোনো মতো দাঁড়িয়েছে। দড়ির ব্যান্ডেজের জুড়ে মানে টেবিলটা তো ভাঙ্গা, এটারে দড়ি দিয়ে ফেসায় ব্যান্ডেজের মতো বাইন্দা রাখছে, এই জন্য বলছে ব্যান্ডেজের জুড়ে কোনো মতো দাঁড়িয়ে আছে। ফেসায় দড়ি দিয়ে টেবিলটারে বাইন্দা দাঁড় করে রেখে দিছে। টেবিলে কয়েকটা বই খাতা, একটা অল্প দামি টাইম পিস, কয়েকটা ওষুধের শিশি, একটা মেরামত করা আরশি মানে আয়না, কয়েকটা ভাঁজ করা সামগ্রীপত্র, এইসব টুকি। ঘরে আর একটি জিনিস ছিল, একটি বছর 5-এর ছেলে। কার ছেলেটা? মমতাদির ছেলে। আগে আমরা পড়ছি মমতাদির বাড়িতে স্বামী আর ছেলে আছে। ছেলের বয়স 5 বছর। চৌকিতে শুধু মাদুর উপর হয়ে শুয়ে সে ঘুমিয়েছিল। মমতাদি ঘরে ঢুকে ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিল, তারপর গুছানো বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বার করলো। সন্তর্পণে মানে খুব সতর্কতার সাথে ছেলেটির মাথায় তলে বালি দিয়ে লেপ দিয়ে গা ঢাকা দিল, যাতে ছেলে ঘুমাইয়া না যায়, টের না পায়। বললো, কাল সারা রাত পেটের ব্যথা, নিজে ঘুমায়নি, আমাকে ঘুমাতে দেয়নি। কার পেটের ব্যথা? ছেলে। গতকাল রাতে পেটের ব্যথা, নিজে ঘুমায় নাই, মমতা দিকে ঘুমাতে দেয়নি। উনি তো রাগ করে, কই তুমি লেবু খেলে না? উনি তো রাগ করে। কার কথা বলছে রাগ করছে? স্বামী রাগ করছে, রাতে ছেলের জন্য ঘুমাইতে পারে নাই, ছেলে সারা রাত বিরক্ত করছে। আমি একটা লেবু খেলাম, একটু আগে বলছি, লেবু করতে পাইল মমতা দি পদের থেকে 2টা লেবু, কমলা লেবু কিনছিল। সে চুপ করে খাওয়া দেখে বললো, মুড়ি ছাড়া ঘরে কিছু নেই, দোকানের বিশুদ্ধ মনে একটা লেবু খাওয়াতে তোমাকে ডেকে আনলাম। আমি বললাম, আর একটা লেবু খাবো দিদি। সে এসে লেবু দিল, বললো, কি তার তরলাম, সবাই যদি তোমার মতো ভালোবাসতো। ঘরে আলো আর বাতাসের দীনতা ছিল, দীনতা মানে কমতি ছিল আর কি, আলো বাতাসের কমতি ছিল। খানিক পরে সে আমায় বাইরে রুয়াকে মাদুর পেতে বসালো। বাইরে রুয়াক তো বলছি খালি জায়গায় বলছে রুয়াক, মাদুর পেতে এনে বসালো। কথা বলার সঙ্গে সংসারের কয়েকটা কাজও করে নিল। ঘর ঝাড় দিল, কড়াই মাজলো, পানি তুললো, তারপর মশলা বাটলে বসলো। হঠাৎ বললো, তুমি আবার বাড়ি যাও ভাই, তোমার খিদে পেয়েছে। এই কথা কেন বলছে? কারণ মমতার দীর্ঘ আর কোনো খাবার নাই। লেখকরা এতক্ষণ রাখলে দুপুর টাইম, ভাত খাওয়ার টাইম, স্কুল থেকে বাড়িতে যাওয়ার পথে
এই জন্য খাওয়াইতে আর কিছু খাওয়াইতে পারবো না। 2টা লেবু ছিল, লেবু 2টা খাওয়াইলো, কমলা লেবু। এখন আর কোনো খাবার টাবার নেই। এই জন্য হঠাৎ করে কি বললো, বাড়ি যাও ভাই, তোমার খিদে পেয়েছে। এই মমতাদি গল্পটা পড়ে আমরা কি জানলাম? গৃহকর্মীদের প্রতি, গৃহপরিদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ, মানবিক আচরণ করার কথা বলছে। তারাও মানুষ, তাদেরও আত্মসম্মান বোধ আছে, মর্যাদা, আত্মসম্মান বোধ আছে, তাদেরও আছে। এই আমরা নিজ গৃহস্থ পরিবারকে নিজ পরিবার হিসেবে গণ্য করবো, এই বোধকে আমরা মনে রাখবো। এবার কয়েকটা শব্দ অর্থ দেখো। মিষ্টি বিশেষ, সন্দেশ এক ধরনের মিষ্টি। নত মুখে, মাথা নিচু করে, এটারে বলে নত মুখে বসে রয়েছে, মাথা নিচু করে বসে থাকারে বলে নত মুখে। নিঃসংকোচ আবেদন, কোন প্রকার সংকোচ না করে, লজ্জা না করে আর কি, যে আবেদন। মমতার চাকরি নিতান্তই দরকার ছিল বলে নিঃসংকোচে আবেদন করেছিল। চাকরিটা বেশি জরুরি ছিল, এই জন্য। ক্ষিপ্ততা, দ্রুত গতি, দ্রুততা। রসগোল্লা, এটা মিষ্টি রসের গুলো। সে যেন ছায়াময়ী মানবী, ছায়ার মতো ম্লান মনুষ্য নারী, মমতার কাজে নিমগ্ন নির্বিকার বলে তাকে ছায়াময়ী মানবী বলা হয়েছে। কাল, সময়কালে বলছে এখানে গল্পের শুরুতে আমরা দেখলাম শীতের সকাল। শীতের সকালে কিছু দৃশ্য দেখো, কুয়াশা ঢাকা, শীতের দিনে খেজুরের রস পাওয়া যায়, একটা লোক খেজুরের রস নিয়ে শীতের সকালে ঘুরে পথ চলছে, কুয়াশা ঢাকা শীতের সকালের বর্ণনা দিয়ে রাখবেন। এই শীতের সকালে বসে বসে আরেক গৃহকর্মী এরকম পিঠা তৈরি করে করে, অনেকে আছে কি বাড়িতে কাজ করে, কেউ আছে নিজেরাই পিঠা তৈরি করে করে বিক্রি করে। পাঠ পরিচিতিরা পড়াইতেছি, তোমরা দেখো। মানিক বন্দ্যোপাধ্যায় সরীসৃপ, 1939 সালে এটা প্রকাশ হয়েছে। গ্রন্থের অন্তর্ভুক্ত মমতাদি গল্প। এই গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণের দিকটি প্রাধান্য পেয়েছে। আমরা দেখলাম স্কুল পড়ুয়া একটি ছেলে যখন দেখে তাদের বাড়িতে মমতাদি নামে একটি গৃহকর্মী আসে, তখন সে আনন্দিত হয়। তাকে নিজের বাড়ির একজন বলে ভাবতে শুরু করে ছেলেটি। মমতাদির সংসারে অভাব আছে বলে মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও তাকে অপরের বাড়িতে কাজ নিতে হয়। এই আত্মমর্যাদা বোধ তার সবসময় সমুন্নত ছিল। সে নিজে যেমন আদর ও সম্মান প্রত্যাশী, তেমনি অন্যকে স্নেহ ভালোবাসা দেবার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। স্কুল পড়ুয়া ছেলেটি তাই মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে। তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথা সামর্থ্য আপ্যায়ন করে মমতাদি। সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদির পাশেও দাঁড়ায় স্কুল পড়ুয়া ছেলে ও তার পরিবার। প্রকৃতপক্ষে আমাদের গৃহকর্মে যারা সহায়তা করে থাকেন তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা জরুরি। আত্মসম্মান বোধ তাদেরও আছে। এই বোধকে মান্য করলে তারা গৃহস্থ পরিবারকে নিজ পরিবার হিসেবে গণ্য করবেন। তোমাদের বাড়িতে, আমাদের বাড়িতে যারা এরকম গৃহকর্মে নিয়োজিত আছে, আমরা তাদের প্রতি কি সৌহার্দ্যপূর্ণ আচরণ করব। পর্যন্তই, আবার আগামী ক্লাসে দেখা হবে। বিদায়ের আগে তোমাদেরকে করোনা ভাইরাস সম্পর্কে তুই একটা উপদেশ দিতেছি। প্রত্যেক ক্লাসে বলা হয় তোমরা এতদিনে করোনা ভাইরাস সম্পর্কে সবাই ভালোভাবে জানছো, তারপরেও বলা লাগতেছে বাইরে যখন বাইর হইবা অবশ্যই মাস্ক নিয়ে বার হবা। খুব সাবধান থাকবে, বাড়িতেও নিজে সাবধানে থাকবে, বাড়ির লোকদেরও সাবধানে রাখবে। কিছুক্ষণ পর পর হাত 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুবে। তারপরে গরম পানি খাবে, লেবু দিয়ে খাবে, লেবুর শরবত খাবে, গরম মশলা দিয়ে, দারচিনি, এলাচি, লং দিয়া। যদি কেউ শরীর খারাপ থাকে, স্বাস্থ্য খারাপ থাকে, জ্বর থাকে, তোমরা অবশ্যই আলাদাভাবে খেয়াল রাখবা।
ভিটামিন সি জাতীয় জিনিস বেশি বেশি করে খাবে। বাড়িতে নিজের যত্ন করবা, মা বাবার যত্ন নিবা, সবাই সাবধানে থাকবে। আসসালামু আলাইকুম।